কি বলবে বলো না, না হলে আজকের দিনটা আমার খুবই খারাপ হবে যে তোমার এই সুন্দর চেহারা চিন্তিত দেখালে আমাকে আমার কাজে মন বসতে চায় না। বুঝো না কেন বলো তো? হয়েছে হয়েছে, আর আহ্লাদ করতে হবে না। বিবাহিত পুরুষদের এত আহ্লাদ করতে হয় না, বুঝলে আব্বা? মায়ের কথায় পূর্ণ হাসল। আচ্ছা করলাম না, এবার বলো তো কি বলবে? তোর চাচা ফোন করেছে, জানিয়েছে গ্রামে যাওয়ার কথা। সে কি, এই না গিয়ে এলে, এখন আবার কি জন্য? আমি জানি না, তবে এবার গেলে খুব খারাপ কিছু হতে পারে। খারাপ কিছু মানে? গতবার তোকে পায়নি তোর চাচা, বলেছে এবার যেন তোকে সঙ্গে নিয়ে যায়, সেটাও যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে পরে তোর আব্বুকে ফোন করে বলেছে সে নাকি আবার আগের মতো অসুস্থ হয়ে পড়েছে। পূর্ণ কিছু সময় ভাবল কি করা যায়, ভেবে পেল না। এদিকে পারুলের বদনে সংখ্যার ছাপ। পূর্ণ আশ্বাস জোগাতে ইশারায় বোঝালো সে থাকতে কিছুই হবে না। হ্যালো শ্রোতা বন্ধুরা, 99.9 FM মির্চিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের শো। সঙ্গে আছে আমি পূর্ণ এরেজা চৌধুরী। শো শুরু হয়ে গেছে। আজ রুহি নিজে থেকেই বসেছে শোতে দর্শক হিসেবে অংশ নেওয়ার আশায়। নিয়ম করে এখন থেকে প্রতি সপ্তাহের এই দিনের এই সময়টাকে সে বরাদ্দ করে রাখে নিজের জন্য। অপেক্ষা করে সুকণ্ঠের মানুষটির কণ্ঠস্বর শুনতে। চাইলে সে ব্যক্তিগতভাবে শুনতে পারে, কিন্তু পারছে না এক অদ্ভুত জড়তার কারণে। সেদিন রুহিকে পূর্ণ নিজেই নাম্বার দিয়েছে, বলেছে তার সুবিধা অসুবিধাগুলো নির্দ্বিধায় জানাতে। রুহি নিশ্চুপ থেকে সায় জানিয়েছে। সযত্নে লোকটি হাত ধরে তাকে রিস্কায় তুলে ভাড়াটাও মিটিয়ে দিয়েছে। বারণ করা সত্ত্বেও শোনেনি, উল্টো চোখ রাঙিয়ে ভয় দেখিয়েছে। ভয় না পেলেও রুহি আনমনে চেয়ে চেয়ে সহ্য করে গেল সবটুকু। পূর্ণের যত্নগুলো আঁচড় কেটেছে তার মনের অনেকটা জায়গা জুড়ে। বেশ কয়েকবার সে পূর্ণকে নিয়ে ভেবেছে। ভাবনা চিন্তার জগৎ থেকে বেরিয়ে মনোযোগ দিল শোয়ে। দর্শকের আগ্রহকে বাড়িয়ে দিতে একটি কল এলো হোস্টের নিকট। রিসিভ করতেই কল প্রধানকারী বলে উঠল, মিস্টার চৌধুরী, ইয়েস, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি তো বাস্তবতা রিলেটেড অনেক ধরনের নেতিবাচক কথাই বলেন। আমার প্রশ্নটা বলা যায় এদিক থেকে একটু ব্যতিক্রম। আপনি আপনার বিষয়টি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে পারেন। হতে পারে আমি এর সমাধান আপনাকে দিতে পারি, না হলে আমার দর্শকরা তো আছেনই। আমার প্রশ্নটা হলো, কখন বুঝবো আমি আমার প্রেমিক জীবনের সার্থক? শোয়ের হোস্ট হাসল। ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। ওয়েল, সোজাসাপটা যদি বলি তখন বলতে হয় অন্যদের আফসোস এবং জেলাসি দেখলে বুঝবেন আপনি আপনার কাজে সার্থক। হতে পারে সেটা আপনার প্রেমিক জীবন কিংবা ব্যক্তিগত জীবন, দুয়ে মিলে। বুঝিনি ঠিক, বিস্তারিত বলুন প্লিজ। আপনার অপোনেন্ট যখন আপনার যত্ন নেবে এবং অন্য কেউ সেই যত্ন দেখে ভাববে, ইস, আমার পার্টনার কেন এমন হলো না। এছাড়া আপনাকে দেখে যখন না জানিয়ে অন্যজনও সেই কাজ আপনাকে অনুসরণ করা শুরু করবে, তখনই ধরে নেবেন আপনি সার্থক। সেক্ষেত্রে না জানিয়ে করলে কিভাবে বুঝবো? সে যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে তো আপনি অনায়াসে তার চাল চলনের পরিবর্তন দেখে বুঝে ফেলবেন। অন্যথায় আপনার জন্য অন্য দুটো অপশন আছে। মেয়েটা নিজের প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হয়ে গেলেন, বললেন, জি, এবার ধরতে পেরেছি। রুহি ওকে পরে ভেসে উঠলেও বোনের সেই যত্নের সঙ্গে খেয়াল রাখার ব্যাপারটি। কিন্তু হিংসে জিনিসটি সে মানতে পারল না। চোখ মুখ কুঁচকে আসলো। এ যাবৎ শুনে এসেছে হিংসে সকল ধ্বংসের মূল। তাহলে সেই হিংসের জন্য কেউ কিভাবে সার্থক হয়, এই বিষয়টিও সে মেনে নিতে পারল না। নিজে নিজেই এক ঘোর বিরোধিতা ঘোষণা করল। পাশে বসে লিহা পরখ করল বোনের চেহারার হাবভাব। মৃদু ধাক্কা মেরে জিজ্ঞেস করল, কি রে, তোর চেহারা এমন দেখাচ্ছে কেন? এতক্ষণ তো ভালোই ছিলি। কিছু না। কিছু না নাকি বলতে চাইছিস না? কোনোটাই না। বলে রুহি বিরক্ত নিয়ে মুখ ফিরিয়ে নিল। গল্পে আড্ডায় আজকের মতো শো শেষ করে সবে বসেছে পূর্ণ। প্রতি সপ্তাহের ন্যায় আজও সঞ্জুর সঙ্গে কিছুক্ষণ জীবন প্রাসঙ্গিক গল্প করে তারপর বাড়ি ফিরবে। যথারীতিতে সঞ্জু পূর্ণের কেবিনে আসলো। বন্ধুর ঘাড়ে চাপড় মেরে জিজ্ঞেস করলো, তারপর কেমন চলছে দিনকাল? এই তো ভালো, তোর কি অবস্থা? বস এখানে। থ্যাঙ্কস, যদিও এই ফর্মালিটির কোনো দরকার নেই। তাও একটু করলামই আর কি। তারপর বল, ভাবির কি খবর? সঞ্জুর চেহারায় দুষ্টুমির ছাপ খেয়াল করলো পূর্ণ। সঞ্জুর সম্বোধনে পূর্ণের ভ্রু কুঁচকে এলো। ভাবি? হ্যাঁ হ্যাঁ, ভাবি তো। এখন কি আর নাম ধরে বলা যাবে নাকি?
সম্পর্কের উন্নতি হয়েছে না। ইয়ার কি মারছিস? কি সব যাতা বলিস ভাই, তোর সঙ্গে ইয়ার কি? তওবা তওবা, পাপ লাগবে না। সঞ্জু টিটকারি বুঝতে পেরে পূর্ণ কাঁধে মৃদু ধাক্কা মারল, বলে উঠল। আমার বউ তোর ভাবি না শালা, বোন হয় বুঝলি? সঞ্জু বিস্মিত নয়নে বলল। আরে মানবো কি মানবো না সেটা না জিজ্ঞেস করেই শালা বলে দিলি। বলতে হয় তুই বেশ এগিয়ে ভাই, বুদ্ধির সঙ্গে সঙ্গে জীবন যুদ্ধেও। পূর্ণের চেহারায় এবার চিন্তার ভাঁজ ধরা পড়ল। রুহির কথা মনে পড়তেই সে আরো বেশি চিন্তিত বোধ করল। সঞ্জু খেয়াল করল তার বন্ধু হঠাৎ আনমনা হয়ে গেছে। কৌতূহলবশত জানতে চাইল। পুরো প্রতিবারের মতো এবারও চিন্তার কারণ তুলে ধরল বন্ধুর নিকট। বন্ধু বলতে সে তো এই একজনকেই পেয়েছে যাকে নির্দ্বিধায় সব বলা যায়। অনবরত ফোন বেজে চলেছে রুহির। গতকাল রাতে বেশ দেরি করে ঘুমিয়েছে, যার দরুন কোনো ক্রমেই হদিশ পায়নি সকাল সকাল। পাশ থেকে লিহা উঠে গেছে, ডেকেছে দুবার। ঘুমের জন্য রুহি জাগতে পায়নি। ঘুম জড়ানো কণ্ঠে কেবল বলেছে তার শরীর খারাপ লাগছে, তাই তো আজ ভার্সিটির দিকেও পা বাড়ায়নি সে। রূপালী স্কুলে যাওয়ার আগে এসে দেখে গেছেন লিহার মুখে রুহির শরীর খারাপ লাগছে শুনে খুব বেশি ঘাটেননি। থাক ঘুমুক, এমনিতেই মেয়ে তার ক্লাস ফাঁকি দেয় না, সে অনুযায়ী একদিন না গেলে এমন কিছুই হবে না। রুহির ঘুম ভাঙল বেলা 10টা নাগাদ। আড়মোড়া ভেঙে ফোনের স্ক্রিনে তাকালো। কল কে করেছে দেখার জন্য। স্পষ্ট ভেসে আসে পূর্ণের নাম্বার। কি ব্যাপার, সে তো তাকে কখনো ফোন করে না, তাও এই সকালবেলা। রুহি ভেবে পেল না, প্রয়োজন মনে করেই হয়তো দিয়েছে। মনে হতেই ফিরতি কল দিল। রিং হলো কিন্তু তুলল না অপর প্রান্তের ব্যক্তিটি। এখন অফিস টাইম, সম্ভবত অফিস কক্ষে কিংবা ক্লাস নেওয়ার ব্যস্ত আছে, বুঝতে পেরে রেখে দিল। সারাটা দিন রুহির শুয়ে বসেই অলস সময় কেটে গেল। দুপুর নাগাদ লিহা বাড়ি ফিরে আসে। বাহিরে রোদে পুড়ে ক্লান্ত দেহখানি বিছানায় এলিয়ে দিল সে। চোখ বন্ধ করে শ্বাস নিল। লিহার তাড়াতাড়ি ফিরে আসার কারণ জিজ্ঞেস করল। রে আজ এত তাড়াতাড়ি ফিরলি? হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেছে। তাহলে ফ্রেশ না হয়ে শুয়ে আছিস কেন? যা আগে ফ্রেশ হয়ে নে। যাব, একটু জিরিয়ে নেই। দুজনের কথার মাঝে রাহিকে উকিঝুঁকি মারতে দেখা গেল। গামছা কোমরে পেঁচিয়ে রাহি সারা ঘর জুড়ে পা টিপে টিপে হাঁটছে। ভেজা চুল, চুলের পানি নেওয়া হয়নি হয়তো ঠিকঠাক ভাবে। বাড়িতে রাহি থাকলে কোনো সদস্যের কোনো বোরিং লাগে না। দুষ্ট বাচ্চাটি একাই পুরো বাড়ি মাতিয়ে রাখে। রুহি রাহিকে এ অবস্থায় দেখতে পেয়ে এগিয়ে এলো। আরে রাহি গোসল করেছে নাকি? হ্যাঁ, কালকে তো। রুহি হাঁটু গেড়ে রাহির সামনে বসলো, চুলে হাত চালিয়ে বলল। তাহলে খালি গায়ে গামছা পেঁচিয়ে এখানে দাঁড়িয়ে আছে কেন? হায় হায়, চুলেও তো দেখি পানি, ঠান্ডা লেগে যাবে তো। তোমার গামছা খুলে দাও, আমি চুলের পানি মুছে দিই। রাহি বাধা দিয়ে বলল। না লুহি, আমার গামছায় হাত দেবে না তুমি। তাহলে তোমার চুল মুছে দেবো কি করে? তোর মুছতে হবে না তো, গামছা তুললে আমার থব তুমি দেখে ফেলবে। থাক, ঠিক আছে, তাহলে রুমে চলো, তোমাকে জামা পরিয়ে দিই। না, তুমি দেখো আমি আজ নিজে নিজে গোতল করেছি, এখন তোমালে দেখাতে এসেছি। তাই? রাহি মাথা নাড়ালো। দুজনের কথোপকথন শুনে লিহা শোয়া থেকে উঠে বসলো। ফোরন কেটে বলে উঠল। তোর লুহি আর তোর নেই রে, রুহির দেওয়ানা। তাই এত দেখিও লাভ নাই। ওই এখন পুণ্যর। রাহি ফ্যাল ফ্যাল চাহনিতে তাকিয়ে রইল। কৌতূহল নিয়ে রুহিকে প্রশ্ন করল। তীর্থ বলতে লিহা। আরে না, আমি তো শুধু রাহির। সত্যি রে সত্যি, মেয়েরা ধোকাবাজ দেখবি, তোর চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে। লিহাকে থামাতে রুহি বলল। লিহা, বেশ করেছিস। লিহা থামে না, উল্টো দুষ্টুমি করার ছলে রাহিকে খ্যাপাতে চায়। তুই থাম রাহি, শোন কি বলি। তোর লুহি পুণ্যের সঙ্গে বুঝলি লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্টে খেতে যায়, আমাকেও বলে না, তাহলে বোঝ। রাহি চোখ বড় বড় করে রুহির দিকে তাকায়। লিহা ফের বলে। শুধু কি তাই, রাতে ফিস ফিস করে তার সঙ্গে ফোনে কথা বলে। তুই জানিস না, তলে তলে লুহি টেম্পো চালায় পুণ্যর সাথে। খালি আমি আর তুই বললেই হরতাল। এ পূর্ণ তোর ছোট স্যার হয় না? স্যারকে বারবার নাম ধরে ডাকছিস কেন? আহা শোনা গো আমার, ফসকা পড়লো গায়ে। স্যার তো তোরও হয়, শিক্ষক পিতার সমতুল্য, কিন্তু তোর তো জামাই। রাহি চোখ গরম করল। লিহাকে ধমকে উঠল।
এই তুমি লিহা, লুহি শুধু আমার, তোর কোনো পণ্য মর্তুন না, বুঝে তো? আরেকবার তা আমার লুহির নামে আবল তাবল বললে থরথর করে তোমার গাল ফাটিয়ে দেবো আমি। রুহির গলা জড়িয়ে ধরে বলল, ঠিক বলতি না লুহি? একদম ঠিক জানেমান। লিহার দিকে তাকিয়ে ভেঙচি কাটল রুহি। রাহিকে কোলে তুলে নিয়ে ছোট চাচির কক্ষের দিকে গমন করল। লিহা পেছন থেকে চেঁচিয়ে বলল, বুঝবি রাহি, বুঝবি গরিবের কথা দেরিতে হলেও ফলে। পরদিন ক্যাম্পাসে ঢুকে সরাসরি চলে গেল ক্লাসের দিকে। সামনে পরীক্ষা। গতকালের নোট সংগ্রহ করতে হবে ভেবে আজ তাড়াতাড়ি এসেছিল, কিন্তু এসে দেখে পুরো ক্লাস ফাঁকা। দু একজন এসেছে কেবল, তাও তাদের রুহি ঠিকঠাক মতো চেনে না। চুপচাপ এক কোণে গিয়ে বসলো। বাহিরে তখন রোদের আভা ফোটেনি, হালকা তেজ। দূরে কতগুলো নাম না জানা ফুল ফুটেছে। রুহি এদের নাম চেনে না ঠিকই, তবে ওর এই ফুলগুলো দারুণ লাগে। চট করে ছুঁতে ইচ্ছে করলো নাম না জানা সেই ফুলদের। ক্লাস থেকে বেরিয়ে এলো শান্ত প্রকৃতির মেয়েটি। ধীম পায়ে হেঁটে গেল, ঢুকে পড়ল ফুলেদের মাঝে। একটি প্রজাপতি ভেসে বেড়াচ্ছে ও ফুল থেকে ও ফুলে। রুহি গভীর মনোযোগ সহকারে তাকিয়ে রইল প্রজাপতিটির দিকে। ধরতে গেলে সে প্রাণ বাঁচাতে উড়ে গেল। রুহির ভালো লাগলো। ফুল পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পদ। ফুলের সংস্পর্শে এলে ফুল পছন্দকারীরা শিশু হয়ে যায়। রুহির ক্ষেত্র তেমনটি ঘটেছে। কিয়ৎক্ষণের জন্য ভুলে গিয়েছিল সে আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। থেমে সামনের দিকে পা বাড়ালো। এখানে এসেছে মিনিট 10 মতো হয়েছে, এবার ফিরে যাওয়া উচিত। গণিত ডিপার্টমেন্টের সামনে গিয়ে থেমে গেল রুহির পা। এদিক ওদিক নজর বুলিয়ে কাউকে খুঁজল, কিন্তু হদিশ মিলল না। কাঙ্ক্ষিত রুমটিকে দূর থেকে দেখলো তালাবদ্ধ অবস্থায়। রুমের বাহিরে নেমপ্লেট বড়সড় করে লেখা নামটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রফেসর পণ্যয় রেজা চৌধুরী, গণিত বিভাগ। লোকটা আজ এলো না কেন? ওনার কি কিছু হয়েছে? কোনো অসুখ করেছে? কোথায় আছে? মেয়ে মানুষ যত্নে আটকায়, রুহিও আটকে গেছে পুণ্যের করা যত্নে, অতি সহজেই। তাই তো অবসর সময়ে এখন বেশি বেশি তাকে মনে পড়ে। রুহি ফোনটা হাতে নিল, কিছু না ভেবেই কল দিল খোঁজা লোকটিকে। এবার রিং হলো, সঙ্গে রিসিভও। অপর প্রান্ত থেকে হ্যালো বলতেই রুহির বুকের ভেতরটায় হাতুড়ি পেটা শুরু করলো। কিছু না ভেবেই সে কেটে দিল। এবার রুহির ফোনটি বেজে উঠল। রুহি দেখল পূর্ণের তরফ থেকে সাড়া মিলেছে। নিজেকে ধাতস্থ করে রিসিভ করলো। কানে ঠেকিয়ে বিনয়ী স্বরে সালাম দিল। পূর্ণ সালাম নিল। সেও একইভাবে হাসি মুখে খবরাখবর জানতে চাইল। কি খবর? মিস করছিলে আমায়? ভালো, আপনার? পূর্ণের কণ্ঠে জড়তা নেই, হাসি মুখে জবাব দিচ্ছে। এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো হয়ে গেছি। কেন, কিছু হয়েছে আপনার? হয়েছে তো, বিরাট বড় অসুখ। সারাতে পারবে? রুহিকে চিন্তিত শোনালো। কি অসুখ হয়েছে আপনার? পূর্ণ ফিক করে হেসে ফেলল রুহির হাবভাব বুঝতে পেরে। সেরকম কিছু না। তারপর মিস করছিলে বুঝি আমায়? কই না তো। তাহলে? আপনি আজ এলেন না যে? আমি গ্রামে আছি রুহি, এখানে নেটওয়ার্ক অনেক প্রবলেম করে। তোমাকে কাল বেরিয়ে কল করেছিলাম এটা বলার জন্যই, কিন্তু তোমার তরফ থেকে কোনো জবাব আসেনি। রুহি মনে মনে অনুতপ্ত হলো। এই ঘুমের জন্যই সে গতকাল পূর্ণের কলটা রিসিভ করতে পারল না। ভেবে রেখেছিল রাতে দেখবে, কিংবা জরুরি হলে পূর্ণ নিজেই তাকে খুঁজে নেবে, কিন্তু এমন কিছুই ঘটল না। ভীষণ রাগ হলো রুহির নিজের উপর। সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে। ক্লাস নেই তোমার? কটা বাজে? হ্যাঁ আছে তো। তাহলে রাখছি, মন দিয়ে ক্লাস করো কেমন? পরে কথা হবে। রুহির ইচ্ছে করলো বলতে, সবই তো শুরু হলো, এখনই কল রাখছেন কেন? চলুক না আরো কিছু সময়। কিন্তু মুখ ফুটে এমন কিছুই সে বলার সাহস করতে পারল না। ঠিক আছে। টেক কেয়ার, বাই। দুজনের মধ্যকার সম্পর্ক সমাজের বাকি সব স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো হতে শুরু করেছিল, কিন্তু সব সময় কি আর সবার ভালো যায়? ভালো খারাপ দুয়ে মিলেই তো মানব জীবন। কঠিন জীবনকে পূর্ণের মতো সহজ করতে চাওয়া মানুষের জীবন যেন সহজ হতেই চায় না। কঠিন পরিস্থিতি সর্বদা তাদের জন্য ওত পেতে থাকেই যেন। ওপর হয়ে বিছানায় শুয়ে আছে লিনি। এতক্ষণ ফোনের গ্যালারি স্ক্রল করছিল সে। গ্যালারির কোণে লক করে রাখা একটি আলাদা ফোল্ডার, বলা বাহুল্য লক করে রাখা স্পেশাল ফোল্ডারের ছবিগুলোকে
খুঁটে খুঁটে দেখছে আর ভাবছে পুরনো কথা। আহা সময়, জীবনে ফেলে আসা ভালো এবং মজার সময়। পূর্ণের সঙ্গে ছবিগুলোতে তাকে কতটাই না সুন্দর এবং প্রাণবন্ত দেখাচ্ছে, কত ভালোই না তাকে দেখাতো তখন। একসাথে দেখলে সবাই বলতো তোদের দুজনকে ঝুট হিসেবে বেশ মানাবে। দুজনেই তখন ব্যাপারটিকে হেসে উড়িয়ে দিত, একে অপরকে খোঁচা মেরে বলতো, রিলেশন আর তোর সাথে, হাউ ফানি। পূর্ণ জবাব দিত, হ্যাঁ, আমি করলেই তো তোর সাথে কোনো অংশে যায় আমার সাথে তোকে? একদমই না। মানুষের চোখে কালা হয়েছে, কালা এর জন্যই এসব বলে। সুন্দরী মেয়ের পাশে যে খাম্বার মতো একটা ধলা হনুমান দাঁড়িয়ে আছে, সেসব তারা দেখে না, দেখে তার উল্টোটা। এসব বলে বলে দুষ্টুমির ছলে ঝগড়াও বেঁধে যেত। মাঝে মাঝে তো রিনি পূর্ণের বাড়ি পর্যন্ত চলে যেত পূর্ণের মাকে নালিশ করতে। সেসব এখন নিছক অতীত, বই কিছুই না। যতদিনে বুঝতে পেরেছে অনন্ত নয় পূর্ণকেই তার জীবনের প্রয়োজন, ততদিনে অনেকটা দেরি হয়ে যায়। সাংঘাতিক ভুল করে ফেলে। কথায় আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তারপর ভুলের উপর আরেক ভুল, সব বিফলে গেল পূর্ণের করার সামান্য ভুলের জন্য। অনন্ত সবে ফিরেছে অফিস থেকে। রুমে এসে নজরে পড়ল রিনির উপর হয়ে শুয়ে থাকাটা। সুতির শাড়ি পরনে এভাবে শুয়ে থাকায় পেট এবং কোমরের মাঝামাঝি অংশের এক পাশ জুড়ে উন্মুক্ত। মেয়েটা এত আকর্ষণীয় কেন কে জানে। অনন্ত ভাবল নিশ্চিত তাকে জব্দ করার ফন্দি। দুষ্ট চিন্তা খেলে গেল মাথায়। রিনিকে বুঝতে না দিয়ে পা টিপে টিপে দ্রুত এবং নিঃশব্দে এগিয়ে গেল, স্পর্শ করল রিনির শরীরের উন্মুক্ত স্থানে। অনন্তের আচমকা স্পর্শে রিনি অপ্রস্তুত হয়ে পড়ল কিছুটা। হাত থেকে ফোনটা তৎক্ষণাৎ সরিয়ে বালিশের নিচে লুকিয়ে ফেলল। চিন্তা খেলে গেল, অনন্ত আবার কিছু দেখে ফেলেনি তো। শত হলেও নিজের বউয়ের সাথে অন্য পরপুরুষকে কোনো স্বামী মেনে নেবে না। ছবি দেখতে এবং অতীতের স্মৃতি স্মরণে সে এতটাই মনোযোগী ছিল যে অনন্ত কখন এসেছে টেরি পেল না। অনন্তের এভাবে হুটহাট ছোঁয়া বিরক্ত লাগে রিনির কাছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারে না। শত হলেও অনন্ত তাকে ভালোবাসে কিনা রিনির মনের খবর অনন্ত জানে না, তাই তো বোকার মতো রিনিকে বিয়ে করে ফেলেছে। অথচ রিনির মনে ছিল অন্য কিছু, অনন্ত সেসব জানতেও পারল না। বিরক্তি লুকাতে রিনি ঝটপট বলে উঠল, কখন এলে? অনন্ত জবাব দিল, মাত্রই। তাহলে ফ্রেশ হয়ে নাও। রিনি উঠতে চাইল, অনন্ত রিনিকে চেপে ধরল, বাধা দিল বিছানা ছেড়ে উঠতে। রিনি পেছন ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে বলল, কোথায় যাচ্ছ? কেন, তোমার খাবারের ব্যবস্থা করতে? এখন লাগবে না, আপাতত তুমি থেকে যাও। রিনি কিছু বলল না। চোখে মুখের দিকে তাকিয়ে অনন্তের মনে হলো রিনি হয়তো কিছু ভাবছে। জিজ্ঞেস করে বসলো, তোমার কি কিছু হয়েছে? না, কি হবে? তাহলে আজ অন্যরকম লাগছে কেন? রিনি ভ্রু কুঁচকে তাকালো, প্রশ্ন করলো, কেমন? অনন্ত রিনিকে নিজের কাছে এনে বসালো, চোখে চোখ রেখে বলল, একটু বেশি সুন্দর এবং আকর্ষণীয়। অনন্তের কথার ধরনে এতক্ষণ বুঝে গেল অনন্ত কিছু দেখেনি, তার মনও বেশ ভালো আছে। রিনি সুযোগ মতো গলার স্বর পরিবর্তন করে ফেলল, আহ্লাদ মিশিয়ে বলল, আমি একটু আমাদের বাড়ি যেতে চাই, অনেকদিন কাউকে দেখি না, দেবে? এই ব্যাপার, এত অনুমতি নেওয়ার কি আছে? তোমার বাড়ি, তুমি যখন ইচ্ছে তখন আসবেই। রিনির চোখ খুশিতে চকচক করে উঠল। সত্যি? সত্যি। বলে অনন্ত রিনি অতি নিকটে চলে এলো। গলার ভারী নিঃশ্বাস ছেড়ে ঘোর জড়ানো কণ্ঠে বলে উঠল, কবে যেতে যাচ্ছ? কাল। ঠিক আছে, তৈরি থেকো, সকালে যেতে নামিয়ে দিব। ফেরার পথে আবারও নিয়ে আসবো। না কিন্তু। রিনিকে বলার সুযোগ দিল না অনন্ত। রিনির হাত ছেড়ে শাড়ি ভেদ করে কোমর জড়িয়ে ধরল, অধর জোড়া জুড়ে দিল রিনির অধরে। টানা 3 দিন পূর্ণের দেখা মেলেনি। সেদিন সকালের পর পূর্ণ আর কল করেনি। রুহি ফোন হাতে নিয়ে বসে আছে, পূর্ণের নাম্বারের দিকে তাকিয়ে থেকে কল করবে কি করবে না সেটা ভাবছে। পূর্ণ রুহির মতো সাদাসিধে একটি মেয়েকে হুট করে বদলে ফেলল। যে মেয়েটা কদিন আগেও যাকে দেখলে বিরক্ত হতো, সে মেয়েটা এখন চারপাশে সেই মানুষটাকেই খোঁজে।
পূর্ণের অনুপস্থিতিতে তার কাছে চারপাশ শূন্য লাগছে, হাহাকার লাগতে শুরু করে। এমন কেন হচ্ছে রুহি ভেবে পায় না। আনমনা চিন্তার মাঝে রাহি ছোট হাতের ঝাঁকুনি দিয়ে রুহিকে ভাবনা থেকে জাগালো। রুহি সজাগ হতেই রাহির কান্না মিশ্রিত নিষ্পাপ মুখখানা নজরে এলো। ফোপাতে ফোপাতে সে রুহির কাছে এসে বলল, কি হয়েছে রাহি, কাঁদছো কেন? রুহির এহেন প্রশ্নে রাহি যেন কান্না করার আরো সুযোগ পেল। এবার আগের তুলনায় ঘন ঘন ফোপাতে লাগলো সে। কে মেরেছে তোমায়? তেও মৌলানি। তাহলে কাঁদছো কেন? অকারণে তো পচা বাবুরা কাঁদে, তুমি কি পচা বাবু? রাহিকে খুঁজতে তখন রাহির মা রুহির কক্ষের সামনে এসে দাঁড়ালেন। জানলেন ছেলে তার ভীষণ ফাজিব, কোথাও না পেলেও রুহির কাছে ঠিক পেয়ে যাবেন। যেমনটি ভেবেছিলেন তেমনটি ঘটল। ভেতরেরা এসে দরজার সামনে থেকে তিনি হাঁক ছেড়ে উঠলেন। রাহি, এই রাহি, কই গেলি ফাজি ছেলে? চাচির ডাকে রুহি জবাব দিল। ছোট চাচি রাহি এখানে আছে। ছোট চাচি ঘরে ঢুকলেন। রুহির কাছে রাহির নামে নালিশ দিলেন এক গাধা। তোর এই ভাই হয়েছে একদম পরাচর। ভাবলাম এখন থেকে একটু একটু করে শিখিয়ে রাখি, সামনের বার স্কুলে দিব কি না। না, সে পড়বে না, কেঁদে কেটে একাকার করে ফেলেছে। এরপর আমি একটু সরতে আমাকে ফাঁকি দিয়ে এখন এখানে এসে বসে আছে। রুহি রাহির দিকে তাকালো। রাহি, এটা তো তুমি ঠিক করছো না। পড়াশোনা কেন করতে চাও না? কি সমস্যা বলো আমায়। তেও মালেনি। লুই আমারে পাল্টে পাল্টে থেত করে ফেলতে আম্মু। এত পালা কি দায় বলো? তুমি আমাকে বাতাও। রুহি আদুরে গলায় বোঝালো। না পড়লে কি করবে তুমি? এখন তো তোমার পড়ারই বয়স রাহি। রাহি কান্না করতে করতে বলল, আমার পাল্টে ভালো লাগে না, আমাকে বিয়ে তলিয়ে দাও। চলো আমরা বিয়ে তুলে ফেলি, যেভাবেই হোক আমাকে তুমি বাতাও। রুহি হতভম্ব হয়ে গেছে রাহির কথার ধরন শুনে। এতটুকু একটা বাচ্চা, এত কিছু সে জানে কিভাবে? কে শেখালো তাকে? আর বিয়ে মানে বা বোঝে কতটুকু, যেখানে এত বড় মেয়ে হয়ে সে এখনো বুঝতে পারে না? কতগুলো প্রশ্ন জাগে। পরক্ষণে চাচির কথা শুনে বুঝে ফেলে সবটা। ফোন দেখাচ্ছি তোকে আমি ভালো করে। যত পাকা পাকা কথা সব এই ফোনের জন্যই। আয় আমার সাথে। রুহি, কেন আজ তোর বাপ এলো তোকে পড়ার হাত থেকে বাঁচাতে পারবে না? দুষ্টু ছেলে কোথাকার, চল আমার সাথে চল। রাহি বারবার যেতে অপারগ জানায়। রুহি অনেক বুঝিয়ে শুনিয়েও কাজ হয় না। শেষে কিটক্যাটের লোভ দেখিয়ে পড়তে পাঠায়। জানে কিটক্যাটের নাম শুনলে সব করবে রাহি। সত্যি সত্যি রাহিও চট করে যেতে রাজি হয়ে যায়। যাওয়ার আগে বলে যায়, ঠিক আছে যাচ্ছি, শুধু লুহি বললো বলে, নাহলে বলে দিতি আমার পড়তে ভালো লাগে না। চাচি আর রাহি চলে যেতেই পাশে রুহির ফোন ভাইব্রেট করতে থাকে। স্ক্রিনে ভাসলো অপরিচিত নাম্বার। রুহি রিসিভ করতে ওপাশ থেকে কারো বলার কথা শুনে থমকে যায় ক্ষণিকের ব্যবধানে। ফোনের ওপাশ থেকে অস্পষ্ট বিড়বিড় শব্দ শোনা যাচ্ছে, যার কোনো অংশই বোধগম্য হয় না রুহির। হ্যালো, কে বলছেন? বলতে অস্পষ্ট শব্দ কিছুটা কানে আসে রুহির। মনে হচ্ছে কেউ যেন কোরআনের কোনো আয়াত পাঠ করছে। রুহি ফের জানতে চায়, কাকে চান? কথা বলছেন না কেন? এভাবে বেশ কিছুক্ষণ সময় চলল। কাউকে কথা বলতে না শুনে শেষে বাধ্য হয়ে রুহি ফোন কেটে দিল। ফোন বালিশের এক প্রান্তে রেখে বেশ কিছুটা দূরত্বে সরে আসে ফোনের কাছ থেকে। হুট করে মাথাটা ভার লাগছে। এমনিতেই মাথা ব্যথা হলে রুহি ফোনের কাছে মারায় না। কিয়ৎক্ষণ কেটে যাওয়ার পর আরও একটি কল আসে রুহির কাছে। প্রথমে মনে হলো পূর্ণ করেছে, কিন্তু ফোন হাতে নিতেই দেখলো এটাও অপরিচিত। এটা যে পূর্ণের নাম্বার না মন মানতে চায় না। পরক্ষণে তুলবে না ভেবেও ফোন তোলে। পূর্ণের কণ্ঠের পরিবর্তে এমন কিছু শুনবে রুহি স্বপ্নও ভাবতে পারেনি। আগে নিজেরই কি ভাবস? নবাবজাদি হয়েছস? আমার মুখের উপরে ফোন কাটলি কেন? জবাব দে। রুহি বিচলিত হয়ে পড়ল। এরকম কটু ভাষায় কেউ এর আগে কখনো তাকে গালাগাল দেয়নি। অপর প্রান্ত থেকে ফের শুনতে পেল, অহন কথা কস না কেন? নাকি কথা কওয়ার জন্য নেই?
অপমানে ক্ষোভে রুহির নয়ন করে অশ্রু জ্বলল। ভদ্র ভাষায় বলল, কে আপনি? এসব কেমন ভাষায় কথা বলছেন? আমি কে হেইটা তো না জানলেও চলবো। খালি কমু আমার রাস্তা থাইকা সইরা দাঁড়া, না হলে খুব খারাপ হইব। কিসের রাস্তা? কোন রাস্তার কথা বলছেন? হ্যালো, হ্যালো। রুহি পুরো কথা শেষ করার আগেই কল কেটে গেল। ফোন রেখে রুহি ঝিম মেরে বসে থাকে। কে ছিল ফোনের অপর প্রান্তে? প্রথমের জন আরবি ভাষায় কিছু বলছিল, পরের জন কটু ভাষায় গালাগাল করল। কারা এরা? দুটো ফোনই যে একই স্থান থেকে আগত রুহি বেশ ঠাউর করতে পারল, কিন্তু তাকেই বা কেন বলছে এইসব? আর শেষের জন যে একজন মহিলা ছিল সেটাও বেশ ধরতে পারল রুহি। একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে কিভাবে এত খারাপ ভাষায় কথা বলতে পারে কেউ? একটু কি অন্তরে বাঁধে না? রুহি ভেবে পেল না। থম মেরে বসে থাকলো বেশ কিছুক্ষণ। মাথা ভার হয়ে আসায় খুব বেশি জেগে থাকতে পারল না। ঢলে পড়ল নরম বিছানার কোলে। গুনে গুনে 3 দিন পর ক্যাম্পাসে পূর্ণের দেখা মিলল। লিহাদের সাথে আজ প্রথম ক্লাসটাই ছিল পূর্ণের। পূর্ণকেও অন্য দিনের তুলনায় বেশ অন্যরকম লাগছে। অন্য সময় ক্লাসে এলে হাসতো, হাসি মুখে লেকচার দিত, কেউ না বুঝলে পরদিন আবারও ভালোভাবে বুঝিয়ে দিত। আজও সবটা আগের মতো চলছে, শুধু হাসি নেই মুখে, কেমন যেন গম্ভীর এবং মলিন হয়ে গেছে। ক্লাস শেষে কারোর সঙ্গে সেরকমভাবে কথাও বলল না। দ্রুত গতিতে হেঁটে চলে গেল অফিস কক্ষের দিকে। লিহার ক্লাস শেষ হলো আজ রুহির আগে। রুহির জন্য অপেক্ষা করছে সে বাহিরে দাঁড়িয়ে। দুজন প্রায় সময় একসাথে বাসায় ফিরে। রুহির শেষ হলো লিহার আধ ঘন্টা পরে। ফোলা ফোলা মুখে রুহি এগিয়ে এলো ক্লাসরুম ছেড়ে। সামনে হাঁটতেই ইশারা করে নিজেও চলল বোনের সঙ্গে। বাড়ি ফিরতে হবে রিস্কায় করে। রুহি গতরাতে বেশি ঘুমানোর দরুন চোখ মুখ ফুলে আছে, এখনও সেই ফোলা ভাব কমেনি। রুহির চেহারার দিকে তাকিয়ে লিহার খানিকটা মায়া হলো যেন। তোর মুখ হঠাৎ ফুললো কেন বলতো? আগে তো এমনটি হয়নি। কাল রাত 9টায় ঘুমিয়ে আজ সকাল 10টায় ঘুম ভেঙেছে, তাও ভাঙতো না যদি তুই ডেকে না তুলতি। আজ আমার ক্লাস 10:30টায়, আর তোর 11টায় ছিল বলি। তোর জন্য আমার আধ ঘন্টা দেরি হয়ে গেছে। ভাগ্যিস আজ প্রথম ক্লাস পূর্ণ ভাইয়ার ছিল, ওই জাদ্রেলের ছিল না। জাদ্রেল? সেটা আবার কে? কি আবার? অমিত স্যার, বেটা দুনিয়ার বজ্জাত। তুই যদি দেখতি রে। কি করেছে? আর স্যারকে এভাবে বলছিস কেন? লিহা হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে, সবকিছুতে জোর জবরদস্তি করে। এটা একবার বুঝিয়েছি, মানে এটা আর পরের ক্লাসে বোঝাতে পারবো না। যেভাবেই হোক কাল পড়া দিতে হবে। আরে ভাই, সবার ব্রেন কি এক নাকি? সবার বোঝার ক্ষমতা কি এক? যাই করে সে তো তোদের ভালোর জন্যই করে। ভালো না চাই? আচ্ছা শোন না, হ্যাঁ। আজ কি তোর সঙ্গে ভাইয়ার কথা বা দেখা হয়েছিল? রুহির খারাপ লাগলো লিহার প্রশ্নে। পূর্ণ চাইলে আসার পর একবার তার সঙ্গে দেখা করতেই পারত। এতদিন না হয় নেটওয়ার্ক ছিল না, এখন তো আছে। নেটওয়ার্ক তো জরুরি না, বরং তারা তো সামনাসামনি আছে, কিন্তু সে তা করেনি। রুহিও এগোয়নি। ক্লাসে বসে দেখেছে পূর্ণ অফিস কক্ষের দিকে যাচ্ছে। ছোট করে জবাব দিল, না। ও জানিস, ওনার মেবি কিছু একটা হয়েছে। আজ খুব গভীর দেখলাম ভাইয়াকে। কথা বলেছিলি? না কিভাবে ভাবলাম না কিভাবে ভাবলাম ক্লাস শেষ করে বলবো, কিন্তু আর বলা হয়ে ওঠেনি। এমন কি বলতো? স্যারের সাথে কথা বলাটাও না ক্লাসের বাকি সবাই ভালো চোখে দেখে না। থাক, বাদ দে, যার যেভাবে ভালো লাগে। রুহিকে দাঁড়াতে বলে লিহা সামনের দিকে যায় রিস্কার খোঁজে। রুহির শরীরটা ভালো যাচ্ছে না দেখে রুহিকে এখানে দাঁড়াতে বলে গেছে, না হয় দুজন একসাথে হেঁটে সামনের দিকে এগোতো। ক্যাম্পাসের সামনে যত রিস্কা ছিল সব ইতিমধ্যে যাত্রী নিয়ে চলে গেছে। আপাতত পুরো রাস্তা শূন্য, জনবানবহীন। লিহা সরে যেতে রুহির পেছনে একদল মেয়ে এসে দাঁড়ালো। মেয়েগুলো একজন আরেকজনকে বলছে, আজ 15/4 কি হলো বলতো? কি আর হবে, নতুন নতুন বিয়া করে স্যার একদম বদলে গেছে। অন্য আরেকজন জবাব দিল, হ্যাঁ, আগে তো অবিবাহিত ছিল, তাই সবসময় হাসি খুশি থাকতো। মেয়েদের সাথে হাসলেও রাগ করার কেউ ছিল না, এখন তো আছে। প্রথমবার বলা মেয়েটি শুনে বেশ আশ্চর্য হলো। সে কি স্যার বিয়ে করেছে? নয়তো কি, 3 দিনের জন্য মিসিং ছিল, এই জন্যই। কই ওনাকে দেখে তো
এমন মনে হলো না? কেমন মনে হবে? ব্যাটা মনে হতে দিলেই তো। অবাক হয়ে একজন প্রশ্ন করলো। তাহলে তোরা কিভাবে জানলি? স্যার গট ম্যারিড স্ট্যাটাস দিয়েছে ডিপার্টমেন্টের ম্যানেজার গ্রুপে, দেখলাম ছেলেরা সবাই আলহামদুলিল্লাহ বলেছে। হ্যান্ডসাম স্যার বিয়ে করেছে, এবার নাকি সবাই সহজে মেয়ে পাঠাতে পারবে।